আচ্ছা, এখন এখানে এই যে খেয়াল করো, এটা খুবই ভালোভাবে এটা এটা বুঝবা। এখন দেখো এই যে এই যৌগটাতে যেহেতু তিন দিক থেকে অক্সিজেন বন্ধন ইলেকট্রন জোড়কে টান দিচ্ছে, তো এইখানে অক্সিজেনের মানে সরি, এই সিএল এর উপর তিন দিক থেকে প্লাস চার্জটা চলে আসবে। তো এখন এই ক্ষেত্রে সিএল এর উপর প্লাস চার্জের পরিমাণটা এই যে বেশি হয়ে যাবে না? হুম। ওকে, এখন খেয়াল করো, সিএল এর উপর যদি প্লাস চার্জের পরিমাণটা বেশি হয়, সিএল আবার এই যে সিএল ও বন্ধনের যেইটা থাকবে ইলেকট্রন, এটাকে অনেক এই দ্রুত কিন্তু নিজের দিকে যে টান দিবে, এটা বুঝছো তো? যেহেতু হ্যাঁ। প্লাস চার্জের পরিমাণ অনেক বেশি, সেহেতু অবশ্যই বন্ধন ইলেকট্রনকে আগের চেয়ে আরো যে দ্রুত এবং আরো বেশি আকর্ষণ বলে টান দিতে পারবে। এখন সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে ওইস বন্ধনের যে ইলেকট্রন দুইটা আছে, এরাও খুব তাড়াতাড়ি তোমার অক্সিজেনের কাছে চলে যাবে, এটা বুঝছো? হুম। তখন কি হবে, এইচ আছে এইচ প্লাস হিসেবে বের হয়ে আসবে অত তাড়াতাড়ি। তাহলে কে বেশি তীব্র হবে বলো তো? এই যে এই চার নাম্বারটা বেশি তীব্র হবে। বুঝছো এটা? হ্যাঁ। ওকে, তাহলে এখানে তীব্রতার ক্রম এইটাই। এটা তো আমরা নর্মালি এমসিকিউ এর জন্য তো শিখছি যে যার তোমার জারণ সংখ্যা যে বেশি হবে তার তীব্রতা তত বেশি। বাট এইখানে আমি এইখানে রিজনটা এইখানে পড়াইলাম। আর যেহেতু সবকিছু মুখে বললাম, সো তুমি যদি এগুলো বুঝো, এগুলো খাতায় লিখে রাখিও। তুমি দেখি যে নোট করার সময় মানে আমি কিছু লিখে না দিলেও ওইগুলো নোট করে রাখো না। আমি যা বলি এত সবকিছু তো লিখে দেওয়া সম্ভব না আসলে। তুমি এখন এইখানে যা যা বুঝাইলাম সবকিছু লিখে রাখিও। আর এইখানে এই যে ব্যাখ্যাটা দিয়ে রাখছি, বাট এইখানে জাস্ট একটা ব্যাখ্যা আর কি। বাট তুমি এইখানে যত যা কিছু এখানে বুঝছো সবকিছু লিখে রাখিও। আচ্ছা, তো এইটাই হচ্ছে আমাদের এই যে বিভিন্ন ধরনের অ্যাসিডের তীব্রতার ক্রম। আচ্ছা। আচ্ছা, ওই একটা এখানে কাজ আছে। আচ্ছা দাঁড়াও। হুম, এরপরে আর এই চ্যাপ্টারে তেমন কিছু নাই। এই চ্যাপ্টার মোটামুটি শেষ বলাই যায়। এরপরে যা আছে ওইগুলো তুমি নিজে পড়লেও ওগুলা পারবা। এরপরে আছে মেবি স্থায়ী ক্ষরতা, অস্থায়ী ক্ষরতা, তারপরে এই যে পানির বিশুদ্ধতার এই যে বিভিন্ন মানদণ্ড, বিওডি, সিওডি। এরপরে আর জানি এই পিএইচ নিয়ে আছে, এগুলা 19 ছিল। তারপরে ওগুলো দেখাই দেবো এখন। ও হ্যাঁ, আরেকটা জিনিস তো পড়া বাকি আছে, এই যে লুইস তত্ত্ব। আমরা তো এই যে এসিড ক্ষারকের দুইটা তত্ত্ব অলরেডি শেষ করছি। একটা ছিল আরেনিয়াস, আর আমরা এখন শেষ করলাম হচ্ছে যে তোমার ব্রুনস্টেড লাউরি। আর একটা বাকি আছে, বাট এখন এখানে কিছু হোমওয়ার্ক আছে। এখন এইগুলা বলো দেখি। এখানে এক নম্বরে বলছে যে নিচের বিক্রিয়াগুলো থেকে ব্রোনস্টেড অম্ল ক্ষারক চিহ্নিত করো। এই ফার্স্ট বিক্রিয়াটাতে অম্ল হবে কোনটা বলো তো? HCl। হ্যাঁ, HCl। আর তোমার ক্ষারক? অ্যামোনিয়া। হুম। এরপরে দুই নম্বরটা? এটাতে অ্যাসিড হবে হচ্ছে পানি। হুম। এরপরেরটা এই যে ক্ষারক হচ্ছে তোমার কার্বন ডাই। আচ্ছা, এরপরে তোমাকে বলছে যে অণুবন্ধী অম্ল ক্ষারক। আচ্ছা, এখন এই যে এই বিক্রিয়ায় অণুবন্ধী অম্ল হবে কোনটা এখানে? অ্যামোনিয়াম। হ্যাঁ, মানে NH4 এটা হবে অণুবন্ধী অম্ল। আর অণুবন্ধী এই যে ক্ষারক? OH মাইনাস। হ্যাঁ,
এরপরটা বলো। এটাতে অনুবন্ধী অম্ল হচ্ছে পানি। অনুবন্ধী অম্ল। অনুবন্ধী অম্ল কি? হচ্ছে হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ওইস, তোমার যেটা হাইড্রোজেন গ্রহণ করছে এটা ক্ষারক, তাহলে এর অনুবন্ধী অম্ল হবে পানি। হ্যাঁ, এরপরটা আর আর অনুবন্ধী খারাপ, কার্বনেট আয়ন। হ্যাঁ, এখানে তোমার ক্ষারক হবে কার্বনেট। ওকে, এরপরটা বলো। এ ও, অনুবন্ধী অম্ল হচ্ছে CH3COO H2+। এটা হবে অনুবন্ধী অম্ল। অম্ল। হ্যাঁ। হ্যাঁ, এটা যেহেতু একটা হাইড্রোজেন গ্রহণ করছে, হ্যাঁ, তাহলে এটা হবে অনুবন্ধী অম্ল। আর ক্ষারক হচ্ছে HSO4-। হুম। এটা কি? হ্যাঁ, এখন এটার ক্রম বলো। এই যে তোমার এই যে প্রথমটার এই যে কি আসবে, কত জারণ সংখ্যা 6 আর 2, তাহলে এটা আসবে 4। 6 আর 1, তাহলে এটা আসবে 5। 8 আর 1, তাহলে এটা আসবে 7। 8 আর 2, তাহলে এটা আসবে 6। তাহলে সবচেয়ে তীব্র হচ্ছে এটা, তারপরে 6, তারপরে 5, তারপরে 4। এখন তো ক্রম লিখতে তো পারবা। যার জারণ সংখ্যা সবচেয়ে বেশি সে সবচেয়ে তীব্র, এরপরে ধাপে ধাপে। ওকে, আচ্ছা, একটু একটু দাঁড়াও। এগুলা কিন্তু এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। এই টাইপ থেকে একটা এমসিকিউ আসবেই না, আসবে একদম মাস্ট, মিস হবে না। এগুলা থেকে কিন্তু সৃজনশীলও আসে। আমার কাছে টেস্ট পেপার থাকলে এখান থেকে সলভ করি, আর এই চ্যাপ্টার শেষ হলে আমি আজকে এখন টেস্ট পেপার দিয়ে দেবো। আর অবশ্যই এই যে স্থির তড়িৎ, এই ভালোভাবে রিভিশন দিয়ে রাখিও। আচ্ছা, এরপরে আমাদের এসিড ক্ষারকের যে আরেকটা থিওরি আছে, এটা হচ্ছে এসিড ক্ষারকের লুইস তত্ত্ব। ওকে, এসিড ক্ষারকের লুইস তত্ত্ব অনুযায়ী, লুইস তত্ত্ব অনুযায়ী এসিড হবে যেসব পদার্থ মুক্ত জোড় ইলেকট্রন গ্রহণ করতে পারে। আচ্ছা, আর আছে তোমার ক্ষারক হচ্ছে যেসব পদার্থ মুক্ত জোড় ইলেকট্রন দান করতে পারে। এখন মুক্ত জোড় ইলেকট্রন কি সেটা জানো? এটা এগুলা ফার্স্ট পেপারে আছে, থার্ড চ্যাপ্টারে। আচ্ছা দেখো, মুক্ত জোড় ইলেকট্রন হচ্ছে, বা এগুলোকে বলা হয় লোন পেয়ার। ধরো
এগুলো হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন। ওকে, মুক্তজোড় ইলেকট্রন হচ্ছে যেসব ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করে না। বন্ধন গঠনে অংশগ্রহণ করে না, মুক্তজোড় হচ্ছে এখানে, এটা সবসময় মাথায় রাখবা, দুইটা ইলেকট্রন মিলে এক জোড়, মানে আমাদের নর্মাল যেগুলো হিসাব, তাই আমরা এক জোড়া বলতে দুইটা বুঝি। তো তোমার যদি এই যে কোথাও দুইটা ইলেকট্রন ফ্রি থাকে বা বন্ধনে অংশগ্রহণ না করে তুমি, তাহলে সেখানে বলা লাগবে এক একটা মুক্তজোড় আছে। এটা বুঝছো? তোমার যদি দুইটা ইলেকট্রন থাকে, দুইটা মিলে বলতে হবে একটা মুক্তজোড়। আর যদি চারটা ইলেকট্রন থাকে, তাহলে বলতে হবে দুইটা মুক্তজোড়। হুম। এটা বুঝছো? হুম। ওকে। তাহলে আমি যদি ধরো যে এই যে পানির এই যে বন্ধনটা যদি চিন্তা করি, এখন এখানে তোমার সেন্ট্রাল এটম অবশ্যই হাইড্রো অক্সিজেন। ওকে, এই যে পানির শেপ যে উল্টা ভি আকৃতির, এটা তো 19ও মেবি ছিল। তোমার এটা কিন্তু এই যে পানির শেপ আর কি, উল্টা ভি আকৃতির। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, তোমার মুক্তজোড় ইলেকট্রন অথবা বন্ধনজোড় ইলেকট্রন এখানে এই যে কিভাবে কাউন্ট করতে হয়। এখন দেখো, অক্সিজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এবং আমরা জানি হাইড্রোজেনের একটা করে ইলেকট্রন। আর এই বন্ধনগুলা কিভাবে এই যে তৈরি হয়েছে, তোমার এখানে হাইড্রোজেনের একটা আছে ইলেকট্রন, অক্সিজেনের একটা আছে, এখানে হাইড্রোজেনের একটা, অক্সিজেনের একটা, শেয়ারের মাধ্যমে। এই যে H2O কিন্তু সমযোজী বন্ধন, তো সমযোজী বন্ধনে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কিন্তু বন্ধনগুলা তৈরি হয়। ওকে, এখন অক্সিজেনের কত পারমাণবিক সংখ্যা? হুম, 8। 8। তাহলে এর তোমার বিন্যাস কি হবে? 1s2, 2s2, 2p4, এটা না? ওকে, এখন তোমার বন্ধন জোড় অথবা মুক্ত জোড় এগুলা এই সর্বশেষ এই যে কক্ষপথ থেকে হিসাব করবা। এখন দেখো, তোমার সর্বশেষ এই যে কক্ষপথে এইখানে এই যে কয়টা ইলেকট্রন এই যে বন্ধনের মাধ্যমে যুক্ত হয়েছে বলো তো? এইখানে তোমার অক্সিজেনের কয়টা ইলেকট্রন এই বন্ধনের মাধ্যমে এই এই যুক্ত হয়েছে? 4টা। না না, চারটা না, 6টা। 6টা। এটা বুঝতেছো না? এই যে দেখো, আমি তো বললাম তোমার এই যে বন্ধন কিন্তু সবসময় শেষ কক্ষপথের সাথে শেষ কক্ষপথের এই বন্ধন কিন্তু হয়। মানে তোমার একটা একটা যৌগের সাথে আরেকটা যৌগের যখন বন্ধন সৃষ্টি হয়, এগুলো সবসময় তোমার সর্বশেষ এই যে এই কক্ষপথের ইলেকট্রন শেয়ার বা ইলেকট্রন দান গ্রহণের মাধ্যমেই কিন্তু এগুলা হয়। সো সব বন্ধনগুলা সবসময় সর্বশেষ কক্ষপথে হয়। ওকে, এখন এইখানে খেয়াল করো, তোমার অক্সিজেনের শেষ শেষ কক্ষপথে আছে ইলেকট্রন কয়টা? 6টা না? হ্যাঁ। ওকে, তো এই যে আমি যে এইখানে যে দেখাইলাম, এই যে তোমার হচ্ছে যে এই দুইটা করে ইলেকট্রন, এই যে খেয়াল করো, এই দুইটা করে তোমার বন্ধনের মধ্যে যে দুইটা করে ইলেকট্রন আছে, হুম। এগুলা কার কার? একটা হচ্ছে অক্সিজেনের, আর একটা হচ্ছে হুম। হাইড্রোজেনের। সো এর মধ্যে একটা অক্সিজেনের আর একটা হচ্ছে হাইড্রোজেনের। এই যে কারণ এরা সমযোজী বন্ধনের মাধ্যমে তো এই যুক্ত হয়েছে, তো সমযোজী বন্ধন সৃষ্টি করার জন্য এই যে কি লাগে, এই একটা শেয়ার করবে, ও একটা শেয়ার করবে না? হুম। ওকে, তাহলে এই যে ওই বন্ধনে অক্সিজেনের কয়টা ইলেকট্রন আছে এখানে? ও, 2টে। দুইটা। তাহলে সর্বশেষ কক্ষপথে আর কয়টা ইলেকট্রন বাকি থাকে বলো তো? 4টা। চারটা। আর তোমার হাইড্রোজেনের, তোমার এই হাইড্রোজেনের তো H1 না, তোমার এর তো 1s1। তো এখানে দুইটা হাইড্রোজেন পরমাণু আছে, দুইটা হাইড্রোজেন পরমাণুর একটা একটা করে দুইটা ইলেকট্রনই কিন্তু বন্ধনে অংশগ্রহণ করছে। তাহলে আর বাকি যে পরমাণুটা আছে, তার সর্বশেষ কক্ষপথের চারটা ইলেকট্রন ফ্রি ভাবে আছে। এ- এটা ক্লিয়ার? হ্যাঁ।
মানে এই চারটা ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করে নাই, তাহলে অক্সিজেনের বন্ধনে অংশ নেয়নি। আর তোমার তাহলে এখানে মুক্ত ইলেকট্রন এই যে কয়টা বলো তো, এখানে মুক্ত ইলেকট্রন মোট চারটা না? হ্যাঁ। এই হাইড্রোজেনে কি কোনো মুক্ত ইলেকট্রন আছে? নাই তো, কারণ ওর না, একটা আছে, একটাই কিন্তু পার্টিসিপেট করছে। তাহলে এখানে মুক্তজোর ইলেকট্রন এই যে কয়টা হবে? দুইটা। হ্যাঁ, তাহলে মুক্তজোর ইলেকট্রন হবে দুইটা, তাহলে পানির মুক্তজোর ইলেকট্রন হচ্ছে দুই। তো বুঝছো? হুম। তাহলে এটা হচ্ছে লোন পেয়ার। আচ্ছা, এখন তুমি একটু মনে মনে এই চিন্তা করো তো যে তোমার NH3 এর লোন পেয়ার এই যে কয়টা হইতে পারে। একটু চিন্তা করো। NH3 মানে অ্যামোনিয়ার। এক- একটা একটা। আচ্ছা, একটু ধরো। কিছুই বলিনি। আচ্ছা, NH3 এর এই যে লোন পেয়ার তাহলে এই যে কয়টা হবে? একটা। একটা। আর তোমার কার্বন ডাই অক্সাইডের? এটা বলো দেখি। এটারও একটা। কার্বন ডাই অক্সাইডে? হ্যাঁ। তো কি? আচ্ছা, দাঁড়াও। এটা আছে কার্বন ডাই অক্সাইডে, তোমার কার্বনের হচ্ছে 6, 1s2, 2s2, 2p2, অক্সিজেন হচ্ছে 1s2, 2s2, 2p4। ওকে। এখন এইখানে অক্সিজেনের এক, এক, দুই, দুই, চার, আচ্ছা এখানে এটা এটা বোঝার জন্য আমাদের লুইস ডট স্ট্রাকচার শেখা লাগে, তো এটা আপাতত লাগবে না। আচ্ছা, এটা থাক, এটা আমি পরে এটা যখন এটা এগুলা বিস্তারিত পড়ানো হয় আর কি থার্ড চ্যাপ্টারে, যখন থার্ড চ্যাপ্টার পড়াবো তখন এগুলা এখন শিখাবো। বাট লোন পেয়ার তো এই যে বুঝছো না? এখন এখানে লোন পেয়ার সম্পর্কে অত বিস্তারিত জানা লাগে না আসলে। এটা থার্ড চ্যাপ্টারে আমরা এখন এটা সম্পর্কে বিস্তারিত আছে, তখন এটা জানবে। এখন আমাদের এটা যেটা জানা লাগবে এটা হচ্ছে কোনটা লুইস অ্যাসিড হবে কোনটা লুইস ক্ষার হবে, এটা জানলেই চলবে। ওকে। এখন লুইস অ্যাসিড। এখন এখানে খেয়াল করো, লুইস অ্যাসিড যে কারা হবে? যারা ইলেকট্রন গ্রহণ করতে পারবে। ওকে। এখন কারা ইলেকট্রন গ্রহণ করতে পারবে বলো তো? যাদের মধ্যে প্লাস চার্জ আছে, মানে প্লাস চার্জ থাকা মানে কি ইলেকট্রন ঘাটতি আছে না? আর যাদের অষ্টক পূরণ হয় নাই, মানে ইলেকট্রন ডিফিসিয়েন্সি বা ইলেকট্রন ঘাটতি আছে যাদের মধ্যে, তারাই কেবলমাত্র ইলেকট্রন গ্রহণ করতে পারবে। এবং তারা এই যে কি হবে? যারা গ্রহণ করবে তারা তো মাইনাস হবে।
হ্যাঁ, যারা ইলেকট্রন গ্রহণ করবে তারা হবে লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড হবে কারা? যাদের অষ্টক পূরণ হবে না। যাদের অষ্টক পূরণ হবে না, অষ্টক পূরণ না হওয়া মানে কি? ইলেকট্রনের ঘাটতি আছে না, ইলেকট্রনের ঘাটতি আছে। হুম। ওকে, এখন আমি যদি AlCl3 লিখি, AlCl3, এখন এখানে এই যে কি হবে বলো তো? AlCl3, তুমি যদি যৌগটা যদি তুমি চিন্তা করো যে এইটা একটা অ্যালুমিনিয়াম এই যে পরমাণু, আর এর সাথে তোমার তিনটা Cl পরমাণু যুক্ত হয়েছে। ধরো এখানে একটা Cl পরমাণু, এইখানে একটা Cl পরমাণু, এইখানে একটা Cl পরমাণু। আচ্ছা, এখন অ্যালুমিনিয়ামের ইয়ে কত? এই যে 13। তাহলে এটা কত হবে? 1s2, 2s2, 2p6, আর 3s2, থ্রি পি 3p1। ওয়ান এটা না? হুম। তো আমি তো হুম। এটা তো একটু আগে বললাম যে বন্ধন সবসময় হিসাব করবা সর্বশেষ কক্ষপথের সাথে। তো তার সর্বশেষ এই যে কক্ষপথে মোট ইলেকট্রন কয়টা? তিনটা। তিনটা। এখন এখানে খেয়াল করো, এই তিনটা ইলেকট্রনের একটা Cl পরমাণু থেকে, এবং এইখানে বন্ধন সৃষ্টি করার জন্য আরেকটা আসবে এই যে কই থেকে, আরেকটা আসবে এই যে ক্লোরিন পরমাণু থেকে। তার মানে একটা যাবে অ্যালুমিনিয়াম থেকে। এইখানে বন্ধন হইছে মানে দুইটা ইলেকট্রন আছে। তো দুইটা ইলেকট্রনের একটা যাবে Cl থেকে, আর আরেকটা আসবে অ্যালুমিনিয়াম থেকে। তো এইখানে সেম ভাবে একটা অ্যালুমিনিয়ামের আর একটা Cl এর, এইখানেও সেম ভাবে একটা অ্যালুমিনিয়ামের একটা Cl এর, এই যে বুঝছো এটা? হুম। এখন বন্ধন গঠন হওয়ার পরে অ্যালুমিনিয়ামের সর্বশেষ এই যে কক্ষপথে এই যে এখন এখানে এই যে কয়টা ইলেকট্রন আছে? ইলেকট্রন নাইন। আছে, আছে, মানে তোমার বন্ধনরত অবস্থায়। ও, বন্ধনের অবস্থিত তিনটে। তিনটা কেন? ছয়টা। ওমা, ছয়টা। হ্যাঁ, কারণ এইখানে তোমার যেহেতু বন্ধন আছে, দেখো এই যে, দেখো যেহেতু বন্ধন আছে, এর এর মানে কি, এই বন্ধনের যেগুলো ইলেকট্রন, এইগুলা কিন্তু অ্যালুমিনিয়াম এবং ক্লোরিন দুইজনারই, এই বন্ধনের ও, যেগুলো ইলেকট্রন। আচ্ছা। তাহলে অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপথে এখানে কয়টা ইলেকট্রন? ছয়টা না? হ্যাঁ, ছয়টা। তাহলে ছয়টা হুম। হলে এর কি, এখন আমরা জানি অষ্টক মানে হচ্ছে সর্বশেষ কক্ষপথে আটটা ইলেকট্রন থাকতে হয়। তো এখন যেহেতু এখানে হুম। অষ্টক, তো আটটা ইলেকট্রন নাই। তার মানে এর এর কি অষ্টক পূরণ হয়েছে? অষ্টক পূরণ কিন্তু না। হয়নি। তো যদি অষ্টক পূরণ না হয়, তার মানে এই সর্বশেষ কক্ষপথে আরো দুইটা ইলেকট্রনের ঘাটতি আছে। এটা বুঝছো? হুম, বুঝছি। এই দুইটা ইলেকট্রন সে কিন্তু গ্রহণ করতে পারবে, কারণ সকল পরমাণু বা সকল যৌগেরই কিন্তু একটা বৈশিষ্ট্য থাকে যে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন এই যে করা। তো এখন আমাদের যৌগগুলা কিন্তু সবসময় অষ্টক পূরণ করতে চায়। তো অষ্টক পূরণ করার জন্য এর এই যে কি করা লাগবে? একটা মুক্তজোর ইলেকট্রন গ্রহণ করা গ্রহণ লাগবে করা না? লাগবে। হ্যাঁ। হ্যাঁ। তো একটা মুক্তজোর সে যদি গ্রহণ করে, তাহলে সে কি হবে? সে অ্যাসিড হবে, মানে লুইস তত্ত্ব অনুযায়ী অ্যাসিড হবে, কারণ সে মুক্তজোর ইলেকট্রন গ্রহণ করতে পারবে। এটা বুঝছো? হুম, বুঝছি। ওকে, সিমিলারলি এখানে এই যে AlCl3, এইখানে অষ্টক এই যে পূরণ হয় নাই। তারপরে FeCl3, তারপরে হচ্ছে যে BF3, তারপরে SO3, এগুলো তো হিসাব করে দেখবা।
এগুলো তো অষ্টক পূরণ হয় নাই। সো এগুলো হচ্ছে সবগুলা কি, এগুলো হচ্ছে লুইস অ্যাসিড। আচ্ছা, এরপরে তাহলে লুইস ক্ষার হবে এই যে কারা বলো তো? লুইস ক্ষার যারা কে ছিল? ইলেকট্রন ত্যাগ করবে। হ্যাঁ, লুইস ক্ষার ছিল যারা সে মুক্তজোর ইলেকট্রন দান করে। ওকে, আমরা তো একটু আগেই পড়লাম যে কাদের মধ্যে মুক্তজোর ইলেকট্রন থাকতে পারে। তো এই এই তোমার কারা মুক্তজোর ইলেকট্রন দান করতে পারবে? যাদের মধ্যে মুক্তজোর আছে তারাই তো দান করতে পারবে। তাহলে পানি হচ্ছে একটা উৎকৃষ্ট লুইস ক্ষারের উদাহরণ, কারণ পানির মধ্যে এই যে কয়টা মুক্তজোর আছে বলো তো? দুইটা। আমরা তো একটু আগেই পড়লাম এই যে মুক্তজোর গুলাকে এই যে দুইটা ডট দ্বারা প্রকাশ করা হয় এইভাবে। সো পানির মধ্যে যেহেতু দুইটা মুক্তজোর, সো এখন তুমি ডট উপর নিচে এই তোমার ডানে বামে যে কোনো জায়গায় দিতে পারো, সমস্যা নাই। বার যেহেতু দুইটা মুক্তজোর সেহেতু এইরকম এই তোমার এইভাবে দেখানো হয়। এবং আমরা একটু আগে পড়লাম নাইট্রোজেনের মধ্যে কয়টা মুক্তজোর? একটা। সো একটা। তাহলে এখানে হবে এই যে এইরকম। আচ্ছা, এরপরে তুমি এইটাও হিসাব করিও, NH2 এর মধ্যেও মুক্তজোর আছে। তারপরে হচ্ছে যে ROH, এখানে আর হচ্ছে মূলত অ্যালকাইল গ্রুপ। অ্যালকাইল গ্রুপ বলতে বুঝো, অ্যালকাইল গ্রুপ বলতে হচ্ছে যে তোমার আহ মিথাইল। মিথাইল হইতে পারে, মিথাইল। ইথাইল হইতে পারে, তারপর তারপর প্রোপাইল হইতে পারে। মানে এটা তোমার পানির মতোই, দেখো আমি এটা বুঝাই, এই যে দেখো পানির সংকেত কি? তোমার এইদিকে একক বন্ধনের মাধ্যমে একটা হাইড্রোজেন, এইদিকেও একক বন্ধনের মাধ্যমে একটা হাইড্রোজেন। আর মিথাইল গ্রুপ যদি থাকে, মিথাইল গ্রুপের যোজনী কত এক হয় না? তো এর সাথে একটা অক্সিজেন এইদিকে আর এর সাথে একটা হাইড্রোজেন। তো এখন তোমার যেহেতু এটা সেম না, দেখো অক্সিজেনের সাথে সিঙ্গেল বন্ডের মাধ্যমে দুই দিকে দুইটা এক একযোজী পরমাণু বা যৌগ যুক্ত আছে। তো ওই সেম রিজনেই যে এই পানিটা তো বুঝছো যে যেভাবে পানির মুক্তজোর এইখানে দুইটা হয় অক্সিজেনের, তো এইখানেও দুইটা মুক্তজোরই হবে, কারণ তোমার হাইড্রোজেনও একযোজী, এইটাও একযোজী। এটা বুঝছো? বুঝছি, এটা কি অ্যালকাইল? হ্যাঁ, এটা হচ্ছে অ্যালকাইল গ্রুপ। মানে আর এর তোমার আর বলতে তোমার এই যে ধরো CH3 হইতে পারে, মিথাইল হইতে পারে, C2H5 ইথাইল হইতে পারে, C3H7, ও, বা এটা হচ্ছে তোমার প্রোপাইল হইতে পারে। মানে সকল ধরনের এই যে তোমার অ্যালকাইল গ্রুপ হইতে পারে। তো সবার জন্যই এইখানে যাই বসুক না কেন অক্সিজেনের মুক্তজোর এই যে কয়টা হবে এইখানে? দুইটা। আচ্ছা, CO এটা হচ্ছে কার্বন মনোঅক্সাইড। তো কার্বন মনোঅক্সাইডের ক্ষেত্রে একটু চিন্তা করো তো এখানে এই যে কয়টা হইতে পারে? এইখানে এটা তুমি এগুলা পরে তুমি বের করে দেখো, এটা হচ্ছে একটা হবে। আর CN-, ওকে দেখো এখানে মাইনাস চিহ্ন, মানে এর অবশ্যই ইলেকট্রনের এর মানে এর কাছে ইলেকট্রন বেশি আছে, জন্য এ একটা মাইনাস চার্জ কিন্তু ধারণ করছে। এটা বুঝছো? কি মাইনাস করছে? চার্জ মানে কি? এই যে দেখো সিএন এর উপর মাইনাস চার্জ আছে। মাইনাস চার্জ কখন থাকে? যখন ইলেকট্রন গ্রহণ গ্রহণ করে। করলে না। হ্যাঁ মানে হুম। ইলেকট্রন গ্রহণ করা মানে এর কাছে তোমার ইলেকট্রন বেশি পরিমাণে আছে, ওই জন্য তো এর উপরে মাইনাস চার্জ আছে। তো এখন এ তো ওই ইলেকট্রন গুলাকে দান করতে পারবে। তাহলে এ কি হবে? লুইস ক্ষার হবে না? হ্যাঁ। ওকে। ওকে, এরপরে লুইস ক্ষার সম্পর্কে এইটুকু জানলেই আমাদের হয়ে যাবে।
এরপরে আর কি আছে দাঁড়াও। হ্যাঁ, এরপরে আমাদের লুইস এসিড ক্ষার এইটুক পর্যন্ত। এরপরে তুমি অবশ্যই এমসিকিউ সলভ করবা, কারণ এমসিকিউ সলভ না করলে এগুলা কিন্তু হবে না। আচ্ছা দাঁড়াও, আমি আজকে চ্যাপ্টারটা শেষ করে যদি দিতে পারি, দিয়ে কিছু যদি এমসিকিউ নিয়ে আসা যায়, ওগুলো আমি এখন নিয়ে আসবো। আচ্ছা দাঁড়াও, এরপরে মিঠা পানির উৎস, এগুলা লাগবে না। এরপরে মিঠা পানির গুরুত্ব। হ্যাঁ, এরপরে আর কিছু লাগবে, সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড। ওকে, এইগুলা তো লিখে লিখে পড়ানোর কোনো দরকার নাই, আমি এগুলা ডিরেক্ট এই বইয়ের ছবি এখানে দিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই চ্যাপ্টার কিন্তু শেষ, এবং এই চ্যাপ্টারের টেস্ট পেপার অবশ্যই সলভ করো, এবং টেস্ট পেপার থেকে আমি তোমার এই যে এই চ্যাপ্টারে যখন এক্সাম নিব, তখন কিন্তু টেস্ট পেপার এবং হচ্ছে তোমার হাজারি স্যারের বই মিলাই কিন্তু এই প্রশ্ন দিব। সো টেস্ট পেপার ভালোভাবে সলভ করে রাখবো অবশ্যই। আচ্ছা, সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড, এগুলো তো তোমার জানা আছেই। এইখানে খেয়াল করো, তোমার বিশুদ্ধতার মা- মানদণ্ড রূপে পানির এই যে ক্ষরতা, পিএইচ, তারপর ডিও, বিওডি, সিওডি, ডিডিএস, এগুলা এগুলা হচ্ছে পানির বিশুদ্ধতার মানদণ্ড। মানে এইসব জিনিসের উপরে ভিত্তি করে আমাদের এটা হিসাব করা হয় যে এই পানিটা বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ। ওকে, এখন এইখানে আমি যেগুলো দাগাই দিচ্ছি জাস্ট সেগুলো পড়বা। যে পানিতে সাধারণত ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের বিভিন্ন লবণ দ্রবীভূত থাকার জন্য পানি ক্ষার হয়, অথবা ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ছাড়াও এটা স্ট্রোনশিয়াম, আয়রন অথবা ম্যাঙ্গানিজের লবণ থাকলেও পানি ক্ষার হয়। এবং পানির ক্ষরতা দুই প্রকার, এটা জানো, একটা হচ্ছে স্থায়ী ক্ষরতা আর একটা হচ্ছে অস্থায়ী ক্ষরতা। স্থায়ী ক্ষরতা হবে কোন সময়, এই যে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যখন ক্লোরাইড এবং সালফেট লবণ দ্রবীভূত থাকবে। এখন এই যে তোমার, আমি যদি এখন লিখি যে ক্যালসিয়ামের ক্লোরাইড লবণ, ক্যালসিয়ামের ক্লোরাইড লবণ এই যে কি হবে বলতো, সিএ সিএল টু। সিএল আর টু সালফেট লবণ কি হবে, ক্যালসিয়াম সালফেট হচ্ছে সি এইটা। সেম ভাবে ম্যাগনেসিয়ামের জন্য কি হবে, এই যে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে এইটা, ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাগনেসিয়ামের যোজনী দুই, সালফেটেরও দুই, তাহলে এটা হবে। সেম ভাবে স্ট্রোনশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, সবার ক্ষেত্রেই তো এগুলো লিখতে পারবা। ওকে, আচ্ছা, স্থায়ী ক্ষারতা সহজভাবে দূর করা যায় না। আর অস্থায়ী ক্ষারতা হচ্ছে এই যে হিট দিলেই তোমার অস্থায়ী ক্ষারতা চলে যায়। আচ্ছা, এরপরে তোমার খড় পানিতে কিন্তু সাবান সহজে ফেনা উৎপন্ন করতে পারে না। তুমি এটা দেখবা যে আমাদের টিউবওয়েলের এই যে পানিতে সাবান যত ভালোভাবে এই ফেনা সৃষ্টি করে, এই আমাদের যেগুলো নদী আছে, নদীর পানিতে কিন্তু অত ফেনা উৎপন্ন হয় না, কারণ তোমার নদীর পানি ম্যাক্সিমাম অবিশুদ্ধ, এবং যে তোমার ওইখানে খরতাটা বেশি থাকে। ওকে, পানিতে উপস্থিত, এতে সাবানের অপচয় হয়, কারণ ওইখানে অত ভালোভাবে কিন্তু এই ফেনা উৎপন্ন হয় না। আচ্ছা দাঁড়াও, এরপরে এরপরে আছে অস্থায়ী ক্ষরতা। কি ব্যাপার? এইগুলা থেকে তোমার সর্বোচ্চ এমসিকিউ আসবে কিন্তু, আর এইগুলা থেকে অত এই যে পড়ার কিছু নেই। তারপরেও হাজারি স্যারের বই অবশ্যই রিডিং পড়বা এই টপিকের উপর, একদমই ছেড়ে দেওয়া যাবে না কিন্তু, এমসিকিউ আসবে এইখান থেকে। এবং এই যে খ নম্বরও কিন্তু আসতে
পারে। এখন এই যে খ নম্বর কই থেকে আসবে আমি এখন ওইটা দেখাই দেবো, সমস্যা নাই। আর দেখো, আর আমরা তো পড়লাম যে ই- তোমার আমাদের যেটা পার্মানেন্ট, যেটা ক্ষরতা বা এগুলোকে বলে হার্ডনেস আর কি, একটা হচ্ছে টেম্পোরারি হার্ডনেস বা অস্থায়ী ক্ষরতা, একটা পার্মানেন্ট হার্ডনেস বা স্থায়ী ক্ষরতা। তো এগুলা স্থায়ী ক্ষরতা সৃষ্টি হয় যখন ক্লোরাইড এবং সালফেট লবণ দ্রবীভূত থাকে। আরেকটা তাহলে অস্থায়ী ক্ষরতা সৃষ্টি হবে যখন বাইকার্বনেট লবণ দ্রবীভূত থাকবে, তখন পানি অস্থায়ী ক্ষর হয় এবং এই ক্ষরতা সহজেই দূর করা যায়। আর আগে ছিল কি, আগে স্থায়ী ক্ষরতা কিন্তু সহজে দূর করা যায় না। এই যে পানির স্থিরতা সহজে দূর করা যায় না, আর অস্থিরতা সহজে দূর করা যায়। এই যে এই বিক্রিয়াটা অবশ্যই মুখস্থ রাখবা, যে স্থায়ী ক্ষরতা দূরীকরণের যে বিক্রিয়া, এটা হচ্ছে ক্যালসিয়াম দেখো, সকল বাইকার্বনেট বা বাইসালফেট এদের যোজনী কিন্তু এক করে, মানে তোমার এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের সংকেত কি হবে, CaCO3, কারণ কার্বনেটের যোজনী -2, ক্যালসিয়ামের +2। আর যদি বাইকার্বনেট লিখি, বাইকার্বনেটের যোজনী হবে HCO3, এইটার যোজনী হচ্ছে এক, এইটা মনে রাখবা। সকল বাইকার্বনেট বাইসালফেট এগুলা মানে বাই সামনে থাকলে এর এর যোজনী হবে এক। তো এটা সংকেত হবে এটা। এখন তুমি যদি এটাকে হিট দাও, তাহলে হিট দিলে তোমার এখানে ক্যালসিয়াম কার্বনেট, পানি এবং এই যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে এবং এগুলা তোমার বাষ্প আকারে চলে যাবে। আর তোমার ক্যালসিয়াম কার্বনেট পাত্রের নিচে দ্রবীভূত হবে। সো এইভাবে তোমার জাস্ট হিট দিলেই পানির অস্থিক্ষরতা এই দ্রবীভূত হয়। এটা কিন্তু খ নম্বরের জন্য ইম্পর্টেন্ট, যে পানির অস্থিক্ষরতা দূরীকরণের উপায়। আর এটা পড়া লাগবে না। আচ্ছা দাঁড়াও, এরপরে এরপরে হচ্ছে আমাদের পিএইচ। এই যে এই চারটা, ধরো হয়ে গেল, এই চারটা হচ্ছে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট অনেক। এখান থেকে কিন্তু এমসিকিউ আসে। আর পিএইচ এর সূত্র তো জানোই, এই চ্যাপ্টারে পিএইচ এর সূত্র লাগবে না। এই যে পিএইচ এর সূত্র হচ্ছে -log অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। ওকে, এগুলো আমাদের লাগবে হচ্ছে তোমার এরপরে পরিমাণগত রসায়নে লাগবে, আর হচ্ছে যে ইয়াতেও লাগে, তড়িৎ রসায়নেও লাগে। আর এটাতে রাসায়নিক পরিবর্তনে তো পিএইচ এর ম্যাথ আছে অনেক। আচ্ছা, এখানে এই যে এই লাইনগুলা আমাদের এই রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে আছে, যে হাইড্রোজেন আয়নের দ্রবণের ঘনমাত্রা বাড়লে পিএইচ কমে, এবং এইটা কিভাবে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বাড়লে পিএইচ এর মান কিভাবে কমে, এটা আমি ম্যাথমেটিক্যালি দেখাই দিব, সমস্যা নেই, যখন রাসায়নিক পরিবর্তন করব। আর হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কমলে পিএইচ বাড়ে। আর বিশুদ্ধ পানির পিএইচ কত, 7, এটা আমরা এর আগেও মেবি একটা লেকচারে এটা পড়ছিলাম। আচ্ছা, এই যে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হু, এখানে এই যে কি বলতো, এই হু এর পূর্ণরূপ কি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সম্ভবত। এই হু এর নাম তো অনেক শুনছো, এটা আছে আমাদের